নতুন টপিক নিয়ে জানবো, ঠিক আছে? তো বেসিক্যালি বলে রাখি যে এর আগে আমরা যে জিনিসগুলো করছিলাম সেই জিনিসগুলোর মধ্যে কি ছিল, যে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস সম্পর্কে আমরা জেনেছি এবং তার সাথে সাথে কি কি ধরনের ডায়েট হতে পারে যেগুলো হয়তো আমরা আমাদের রেগুলার রুটিনের মধ্যে রাখতে পারি। তো এরকম কিছু ডায়েট সম্পর্কে আমরা জেনেছি, রাইট? তো আজ থেকে আমরা যে জিনিসটা নিয়ে পড়বো তার মধ্যে আজকের টপিকটা হচ্ছে আমরা আগে যা যা পড়বো তার প্রত্যেকটার একটা জিনিস হচ্ছে আজকের টপিক, দ্যাট ইজ দ্য মেটাবলিক সিনড্রোম। এই মেটাবলিক সিনড্রোমটাকে আমরা কিন্তু আবার লাইফস্টাইল ডিজিজ বা লাইফস্টাইল ডিসঅর্ডার এইভাবেও জানি। ওকে, সো বেসিক্যালি যেটা বলছিলাম, এর আগেও বলেছি যে এরপরে আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে আমরা আমাদের ডেইলি রুটিনে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা কি কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করতে পারি, তার কি কি কমপ্লিকেশন হতে পারে বা তার এক্সাক্ট ইটিওলজিসগুলো কি রয়েছে এবং অবশ্যই তার ডায়েটারি ম্যানেজমেন্ট কি হবে সেটা নিয়ে আমরা জানবো। তার জন্য প্রথম আমাদেরকে যেটা ভীষণ ভালোভাবে বুঝতে হবে, দ্যাট ইজ দ্য মেটাবলিক সিনড্রোম। ওকে, এই মেটাবলিক সিনড্রোমটা কি বোঝায়? যে মেটাবলিক সিনড্রোম মানে কিন্তু কোনো একটা স্পেসিফিক ডিজিজ নয়। মেটাবলিক সিনড্রোম মানে বোঝায় যে যখন আমাদের বডির মেটাবলিজমে কোনো সমস্যা আসছে, বডিতে যদি কোনো কারণে মেটাবলিক কোনো ডিসঅর্ডার তৈরি হচ্ছে, রাইট? এবার সেই ডিসঅর্ডার, মেটাবলিক ডিসঅর্ডার মানে কি বলবো? আচ্ছা, কেউ বোধহয় আনমিউট রয়েছে, একটু মিউট করে দেবেন। হ্যাঁ, তো মেটাবলিজমের মধ্যে ডিসঅর্ডার বা মেটাবলিক ডিসঅর্ডার এই জিনিসটা বলতে আমরা কি বুঝবো? যে একটা মেটাবলিজম মানে হচ্ছে আমরা যে ফুডটা ইনটেক করলাম সেই ফুডটাকে প্রপারলি ডাইজেস্ট করতে হবে। ওকে, ডাইজেস্ট করার পরে সেটা ব্রেকডাউন হবে টু অ্যাবজর্ব দি সিম্পল নিউট্রিয়েন্টস। তার মানে সেই সিম্পল নিউট্রিয়েন্টস মানে যখন আমরা ফুড নিচ্ছি তাহলে সেই ফুডের মধ্যে যে কার্বোহাইড্রেট রয়েছে সেটা ব্রেকডাউন হয়ে গ্লুকোজে কনভার্ট হচ্ছে, protein will be converted into amino acids and fat is converted into fatty acids. তো এই আমাদের সেল, আগেও বলেছিলাম যে আমাদের সেল কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাট এদেরকে চেনে না, সে চেনে শুধুমাত্র গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড অ্যান্ড ফ্যাটি অ্যাসিডসকে। তো এই গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডগুলো যখন আমাদের সেল অবধি যাচ্ছে, সেলের মধ্যে অ্যাবজর্ব হয়ে গিয়ে সেখান থেকে that will provide energy, that will converted into energy, এই পুরো বিষয়টাকে বলা হয় মেটাবলিজম। এবার এই মেটাবলিজমের মধ্যে কি হয়, কি বিভিন্নভাবে আমাদের কিছু এনজাইম, কিছু হরমোনস সবটা কিন্তু ইনভলভ থাকে, প্রত্যেকটার আলাদা আলাদা করে কিছু কাজ রয়েছে। এই কাজের জায়গাতে যদি কোনো ডিফিকাল্টিস হয়, কোনো একটা এনজাইম বা কোনো একটা অর্গ্যান বা কোনো একটা সেল যদি ঠিকভাবে কাজ করতে না পারে, তখন আমরা যে কমপ্লিকেশনটা বলি দ্যাট ইজ অ্যাকচুয়ালি মেটাবলিক সিনড্রোম। এবার এই যে মেটাবলিক সিনড্রোম, এই মেটাবলিক সিনড্রোমটা কিন্তু এমন নয় যে আজকে আপনার বডিতে কোনো একটা ডিসঅর্ডার তৈরি হলো তো পরের দিনই গিয়ে আমি বুঝতে পারবো যে না আমার শরীর ভালো নেই, আমার কোনো একটা অর্গান এফেক্ট হয়েছে, এরকম কিন্তু একেবারে না। এই মেটাবলিক সিনড্রোমটা হওয়ার জন্য আমরা যদি প্রধান তিনটে কারণকে বলি, বা মেটাবলিক সিনড্রোম হওয়ার অ্যাকচুয়ালি কারণগুলোর মধ্যে আমরা প্রধানত তিনটে কারণকে বলতে পারি। সেই তিনটে কারণ কি কি? একটা কারণ হচ্ছে আমাদের গাট হেলথ। ওকে, একটা কারণের মধ্যে পাই আমরা আমাদের গাট হেলথ, নেক্সট কারণের মধ্যে আমরা পাই আমাদের লিভার হেলথ এবং থার্ড কারণের মধ্যে আমরা পাই আমাদের মেন্টাল হেলথ। এই তিনটে কারণ বা এই তিনটে হেলথ টাইপ, যখন এই তিনটে হেলথের মধ্যে কোনো একটা হেলথে যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের মেটাবলিক সিনড্রোম হতে পারে। এবার আমি যদি একটু স্পেসিফাই করে দিই, এই মেটাবলিক সিনড্রোমটাকে আমরা প্রধানত, এই মেটাবলিক সিনড্রোমটা যদি কথা বলি
সিনড্রোমকে আমরা প্রধানত কয়েকটা ডিজিজে আইডেন্টিফাই করি। সেই ডিজিজগুলো কিরকম? সেই ডিজিজগুলো হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 কাকে বলে সেটা আমরা পড়বো যখন আমরা ডায়াবেটিস পড়বো, তখন আমরা আরো ইলাবোরেটলি জানবো কি টাইপ 2 কি। আপাতত এইটা জেনে রাখতে হবে যে টাইপ 2 মানে হচ্ছে আমরা কমনলি যে ডায়াবেটিসটা দেখে থাকি, যারা ডায়াবেটিসের জন্য মেডিসিন নিচ্ছে ওল্ড এজের ক্ষেত্রে, মানে আফটার 30 আফটার 40 মিডল এজে যে ডায়াবেটিসটা আমরা দেখে থাকি যার জন্য মেডিসিন নেওয়া হয়, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস হলো। সেকেন্ড কি হতে পারে? আমাদের ফ্যাটি লিভার। নেক্সট হতে পারে হাইপারটেনশন। এবং লাস্ট হতে পারে আমাদের কিডনি ফেলিওর। এই চারটে ডিজিজকে আমরা একসঙ্গে আইডেন্টিফাই করতে পারি যে এটা আমাদের মেটাবলিক সিনড্রোমের একটা এক্সপোজার, মেটাবলিক সিনড্রোমের একটা আউটকাম বলা যেতে পারে। ঠিক আছে, এবার আমরা যদি টাইপ 2 ডায়াবেটিসে যাই তাহলে কিছু বলছেন? না, একই জিনিস নয়। যে কোনো মানে কিডনির সমস্যা যদি দীর্ঘদিন ধরে হতে থাকে তার ফলে কিডনি ফেলিওর হয়। আচ্ছা, এবার টাইপ 2 ডায়াবেটিসে যদি আমরা বলি, তাহলে টাইপ 2 ডায়াবেটিসের জন্য প্রধানত কোন দুটো অর্গান এফেক্টেড হয়? প্রধানত এফেক্টেড হয় হচ্ছে আমাদের প্যানক্রিয়াস আর আমাদের লিভার। কেন প্যানক্রিয়াস এফেক্টেড হচ্ছে? কারণ প্যানক্রিয়াসে আলফা সেল রয়েছে আর বিটা সেল রয়েছে। এই আলফা সেল কি করছে? গ্লুকাগন হরমোনকে সিক্রিশন করছে। ঠিক আছে, প্যানক্রিয়াসের আলফা সেল থেকে, এই যে যদি প্যানক্রিয়াসের কথা বলি, তো প্যানক্রিয়াসের আলফা সেল থেকে গ্লুকাগন সিক্রিশন হচ্ছে আর বিটা সেল থেকে হচ্ছে ইনসুলিন সিক্রিশন। এই ইনসুলিন হরমোনের নামটা আমাদের কাছে ভীষণ কমন। এবার এই দুটো হরমোনের কাজটা কি? বেসিক্যালি এই গ্লুকাগন হরমোনটা কি করছে? আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে। ব্লাড গ্লুকোজ, BGL মানে হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল। তো আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়াতে সাহায্য করে এই গ্লুকাগন হরমোন। ঠিক অপোজিট রিঅ্যাকশনটা হচ্ছে ইনসুলিনের, অর্থাৎ ইনসুলিন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কম করতে সাহায্য করে। কিভাবে কম করছে? প্রধানত ইনসুলিন কি কাজ করে? যখন আমরা কোনো কার্বোহাইড্রেট ফুড নিলাম, তো তার ভেতর থেকে যখন গ্লুকোজটা বডিতে এলো, আসার পরে সে যখন এবারে ব্লাডের মধ্যে তো ঘুরে বেড়াচ্ছে, তো প্যানক্রিয়াস তখন বিটা সেলকে সিগন্যাল দেয় ইনসুলিন সিক্রিট করার জন্য। যে ইনসুলিন সিক্রিট করলো, ইনসুলিন তখন কি করলো? ব্লাডের মধ্যে ব্লাড গ্লুকোজ যেটা রয়েছে সেইটাকে ও সেলের মধ্যে নিয়ে যায়। সেলের মধ্যে কেন নিয়ে যায়? যাতে সেখান থেকে এনার্জি তৈরি হতে পারে। এবার গ্লুকোজ তো একা একা যাতায়াত করতে পারে না, তো গ্লুকোজ চেনে হচ্ছে ইনসুলিনকে। তাই ইনসুলিন যখন গ্লুকোজের কাছে আসে, ইনসুলিন গ্লুকোজের হাত ধরে এবং সেল অবধি নিয়ে যায়। এবং সেলের মধ্যে কিছু গেট থাকে, সেই গেটটা কি করে? যে আমাদের বাড়ির যেরকম মেন গেট খুলবো না, কিন্তু সেই লোকটা স্টিল আপনার দরজায় দাঁড়িয়ে রয়েছে, তাহলে কি হবে? সেই দরজাটাকে ব্লক করে দাঁড়িয়ে থাকবে। পিছনের যে আসবে সে আপনার মানে তাকে অতিক্রম করে, সেই অপরিচিত লোকটাকে অতিক্রম করে সামনে দরজাটা খুলতে পারবে না। আর আপনিও খুলছেন না, কারণ আপনি জানেন যে যে এসেছে আমি তাকে চিনি না, তাই আমি দরজা আর খুলবো না। এটা আমরা আমাদের বাড়ির জন্য করে থাকি। এই সেম মেকানিজমটা আমাদের বডি করছে। কিভাবে করছে? আমাদের এই যে সেলটা রয়েছে, এই সেলটার মধ্যে এরকমই কিছু দরজা রয়েছে। ঠিক আছে, এই দরজাগুলোকে বলা হয় রিসেপ্টর। এই দরজাগুলোকে কি বলা হয়? রিসেপ্টর। এবার ব্লাড গ্লুকোজ যখন ইনসুলিনের সাথে সেল অবধি এলো, তো সেলের এখানে এসে ও ইনসুলিন কি করলো? নক করলো। রিসেপ্টর যখন
দেখলো যে এটা ইনসুলিন, তখন রিসেপ্টর গেটটাকে খুলে দেয়। যেই গেটটা খুলে দিচ্ছে, গেট খুলে দিচ্ছে মানে কি হবে, আমার যে ইনসুলিন গ্লুকোজকে সাথে নিয়ে এসেছিল, গ্লুকোজ তখন কি হবে, সেলের মধ্যে ঢুকে যাবে আর সেখান থেকে সে এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। কারণ সেলের মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে গ্লুকোজটা এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে নরমাল মেকানিজম। মেটাবলিক ডিসঅর্ডার মানে কি, যখন এই গেটটা সেই কোনো আননোন পারসন ব্লক করে রেখেছে, ঠিক আছে, একটা আননোন পারসন রিসেপ্টরের কাছে এসেছে। আননোন পারসন বলতে এখানে আননোন হরমোন, এক্সেপ্ট ইনসুলিন, অন্য কোনো হরমোন যদি এই রিসেপ্টরের কাছে আসে, রিসেপ্টর কিন্তু গেট ওপেন করে না। তার ফলে সেই আননোন হরমোনগুলো দিনের পর দিন এই গেটের মধ্যে জমা হতে থাকে, ঠিক আছে, এই গেটের মধ্যে জমা হতে থাকছে এবং আমার ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়ছে। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি, যখন ইনসুলিন দেখে যে এই গেটটা খুলছে না, ইনসুলিন কিন্তু তখন আবার কি করে, যে এক্সেস গ্লুকোজটা ছিল সেটাকে ও লিভারে নিয়ে চলে যায়, ও লিভারে পাঠিয়ে দেয়। লিভারে এবারে কি থাকে, লিভারে গ্লাইকোজেন হিসাবে ওই এক্সট্রা গ্লুকোজটা বসে থাকলো, অপেক্ষা করলো কখন আমার ব্লাডে গ্লুকোজ লেভেল কমবে আর আমি লিভার থেকে বেরোবো। যখন সে লিভার থেকে বেরিয়ে আবার ব্লাডে চলে আসে, তখন সে আবার গ্লুকোজে কনভার্ট হয়ে যায়। এই যে গ্লুকোজে কনভার্ট হচ্ছে, অর্থাৎ লিভারে ছিল গ্লাইকোজেন হিসেবে, কিন্তু সে যখন আমার ব্লাডে যাচ্ছে সে গ্লুকোজে কনভার্ট হয়ে গেল। এই কনভার্সনটা কে করলো, এই কনভার্সনটা করলো গ্লুকাগন হরমোন। অর্থাৎ গ্লাইকোজেন যখন ব্লাড গ্লুকোজে চলে যায়, তখন এই কনভার্সনটাতে হেল্প করে গ্লাইকোজেন। অর্থাৎ গ্লাইকোজেন কি কাজ করছে, আমার ব্লাডে গ্লুকোজ লেভেলটাকে বাড়াতে সাহায্য করে। ওকে, এবার দেখা গেল কি, যে ইনসুলিন, আমার ব্লাডে প্রচুর গ্লুকোজ আছে, আমার ব্লাডে যদি অনেক গ্লুকোজ থাকে তার মানে কিন্তু প্যানক্রিয়াসও ওই সেন্সটা পাচ্ছে যে ব্লাডে গ্লুকোজ আছে। তাহলে প্যানক্রিয়াস কি করবে, কন্টিনিউ ও বিটা সেলকে চাপ দিতে থাকবে ইনসুলিন প্রডিউস করার জন্য, ইনসুলিন সিক্রিট করার জন্য। তার ফলে কি, বিটা সেল তার যতটা প্রয়োজন তার থেকে বেশি কাজ করছে, কারণ আমার ব্লাডে তো স্বাভাবিক গ্লুকোজ নেই, অনেক গ্লুকোজ এর ভেতরে আসতে পারছে না, কারণ এই গেটগুলো ব্লক করা আছে। তার ফলে কি, ইনসুলিনের জন্য গেট খোলা হচ্ছে না, ফলে গ্লুকোজগুলো সেলের মধ্যে আসতে পারছে না, তাই সব গ্লুকোজ গিয়ে আমার ব্লাডে জমছে। এবার প্যানক্রিয়াস দেখছে এত গ্লুকোজ আছে, তার মানে অনেক বেশি ইনসুলিন দরকার, তো প্যানক্রিয়াস বিটা সেলের উপরে অনেক প্রেসার দিতে থাকে, যার ফলে গিয়ে দেখা যায় যে আমাদের বডিতে ইনসুলিনের পার্সেন্টেজটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু সেই ইনসুলিনটা বডিতে প্রপারলি কাজ করতে সে লিভারের মধ্যে গ্লাইকোজেন ডিপোজিট করতে শুরু করলো। আমার লিভারের একটা নর্মাল ক্যাপাসিটি রয়েছে, যখন তার থেকে এক্সেস হয়ে যাচ্ছে, লিভার আর তার মধ্যে অতিরিক্ত গ্লুকোজকে আসতে অ্যালাউ করছে না, তখন বাকি সব গ্লুকোজ কিন্তু আমার ব্লাডের মধ্যেই বসে থাকছে, যার ফলে গিয়ে দেখা যাচ্ছে ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। এবং এই যে ফিনোমেনাটা এখানে চলছে, যেখানে ইনসুলিন আসছে কিন্তু কাজ করছে না, আমাদের বডিতে ইনসুলিন বাড়তেই থাকছে, এই ফিনোমেনাটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। ঠিক আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কথাটার মানেই হচ্ছে রেজিস্ট করা, কোনো কিছুকে প্রতিহত করা। তাহলে ইনসুলিন আমাদের বডি নিজে থেকে যখন ইনসুলিনকে রেজিস্ট করছে, তাই এই মেকানিজমটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। তাই জন্য টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে কি হচ্ছে, আমার প্যানক্রিয়াস এফেক্টেড হচ্ছে, কারণ প্যানক্রিয়াসকেও অনেক বেশি কাজ করতে হচ্ছে, তার বিটা সেলকে অনেক বেশি কাজ করতে হচ্ছে, এবং আমার লিভার এফেক্টেড হচ্ছে, কারণ লিভারে প্রয়োজনের তুলনায় বেশি অ্যামাউন্ট অফ গ্লুকোজ বা গ্লাইকোজেন ডিপোজিট হচ্ছে। এইটুকু বোঝা গেছে সবার?
ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিসের কারণটা, প্রধান কারণটা কি সেটা সবার বোঝা গেছে তো? কারোর কোনো ডাউট? ইনসুলিন রেজিস্ট্যান্স, এই যে যখন গেটটা আছে, যখন সেলের যে গেটগুলো তারা যখন দেখছে ইনসুলিন ছাড়া অন্য কোনো হরমোন সেখানে আসছে, গেটটা তো খুললো না, মানে রিসেপ্টর ওপেন হলো না, কিন্তু তার ফলে কি হচ্ছে, রিসেপ্টর যেহেতু ওপেন হচ্ছে না তো গ্লুকোজ আমার সেলের মধ্যে আসতে পারছে না, তার ফলে কি হবে, আমার ব্লাডে গ্লুকোজ বাড়তে থাকবে। হ্যাঁ, আমার ব্লাডে গ্লুকোজটা বাড়তে থাকছে। এবার যেই ব্লাডে গ্লুকোজ বাড়ছে, প্যানক্রিয়াস কিন্তু জানে না যে সেল গেট খুলছে না, ইনসুলিনকে চিনতে পারছে না, ইনসুলিন সেলের গেট অবধি পৌঁছতে পারছে না, এটা কিন্তু প্যানক্রিয়াস জানে না। তো প্যানক্রিয়াস যখনই দেখছে যে ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে, প্যানক্রিয়াস তখনই বেশি বেশি করে কাজ করতে শুরু করে দিচ্ছে, মানে আমাদের বিটা সেলটা বেশি বেশি করে কাজ করতে শুরু করে দিচ্ছে। যেহেতু বেশি বেশি করে কাজ করছে তাই প্রচুর ইনসুলিন বেরোচ্ছে, কিন্তু সেই ইনসুলিনটা কাজ করতে পারলো না, যার ফলে তৈরি হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। ওকে, এবার এই যে টাইপ 2 ডায়াবেটিসটা হলো, সেটা কেন হলো, তার মানে আমাদের এই হরমোনাল ইমব্যালেন্সের জন্য হলো, ইনসুলিন হরমোনের ইমব্যালেন্সের জন্য হলো। এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার, কারণ সেখানে গ্লুকোজের এনার্জিতে কনভার্সন হচ্ছে না। যেহেতু এনার্জি কনভার্সন হচ্ছে না, তাই লিভার এফেক্টেড হচ্ছে, যার ফলে টাইপ 2 ডায়াবেটিস দেখা যাচ্ছে। বোঝা গেছে? লিভার থেকে ব্লাডে গ্লুকোজ বেশি হলে মানে বুঝলাম না। হ্যাঁ, ব্লাডেই যাবে আবার, তো তার ফলে ডায়াবেটিসটা দেখা যাবে। এবারে বলি, এই যে আমি বললাম এই রিসেপ্টর গুলো ব্লক হয়ে যাচ্ছে, কেন ব্লক হয়ে যাচ্ছে? এর কারণটা হচ্ছে আমাদের এই গাট হেলথ আর আমাদের মেন্টাল হেলথ। কেন? কারণ আমরা যত বেশি ডিপ্রেসড থাকবো, টেনশন করব, স্ট্রেস নেব অনেক বেশি করে, বা সবসময় ভীষণ ইরিটেশন রয়েছে, ভীষণ রাগ করছি, তার ফলে কি হবে, আমাদের বডির যে স্ট্রেস হরমোনগুলো রয়েছে সেই স্ট্রেস হরমোনগুলো বেড়ে যাবে। খুব স্বাভাবিক, আমি স্ট্রেসে রয়েছি মানে আমার বডি স্ট্রেস হরমোন বেড়ে যাচ্ছে, স্ট্রেস হরমোন সিক্রেশনটা বেড়ে যাচ্ছে। এই স্ট্রেস হরমোনগুলো গিয়ে এই রিসেপ্টরটাকে ব্লক করে দিচ্ছে। ওকে, রিসেপ্টরের কাছে গিয়ে স্ট্রেস হরমোনগুলো আটকে যাচ্ছে, কিন্তু যেহেতু স্ট্রেস হরমোন মানে ইনসুলিন নয়, তাই রিসেপ্টর খুললো না, সেলের রিসেপ্টরগুলোকে ব্লক করে দিচ্ছে সে। ঠিক আছে, সেই জন্য দেখবেন যাদের ডায়াবেটিস রয়েছে অনেকদিন ধরে মেডিসিন নিচ্ছেন, কিন্তু তাও হয়তো মানে কমছে না ব্লাড সুগার লেভেল, তো ডাক্তাররা কি বলছেন, আপনার স্ট্রেস কমান, আপনি যোগা করুন, আপনি লাফিং ক্লাবে ভর্তি হন, আপনি হাসি খুশি থাকুন। কেন বলছে এগুলো? তার কারণ একটাই, কারণ যত স্ট্রেস হরমোন বাড়বে, মেডিসিন ইজ নট দি সলিউশন ফর টাইপ 2 ডায়াবেটিস। কারণ আপনার মেডিসিনের জন্য ডায়াবেটিস হয়নি, তাই ডায়াবেটিস হলে মেডিসিন কিন্তু সেটাকে কি করতে পারবে না। যারা ডায়াবেটিসের জন্য মেডিসিন নিচ্ছেন তারা কোনোদিনও মেডিসিন ছাড়তে পারেননি, যদি না তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, কারণ মেডিসিন ইজ নট দি সলিউশন। সেকেন্ড ফ্যাক্টর কি বললাম, গাট হেলথ। এই গাট হেলথের মধ্যে কি পড়ছে, আমাদের খাওয়া দাওয়া গুলো। বলুন, কর্টিসলের মধ্যে কর্টিসল রয়েছে, এপিনেফ্রিন রয়েছে, হ্যাঁ, এই ধরনের কিছু স্ট্রেস হরমোন থাকে। কর্টিসল আর এপিনেফ্রিন, মেইনলি এই দুটো স্ট্রেস হরমোনই থাকে যারা আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়িয়ে দেয়। এপিনেফ্রিন আর কর্টিসল। এবারে যেটা বলছিলাম যে এই খাওয়া দাওয়ার ধরনটা, তো খাওয়া দাওয়ার ধরনের মধ্যেও আমরা যদি অতিরিক্ত কার্বোহাইড্রেট রিচ ফুড নিচ্ছি এবং ফাইবার ফুডটাকে কম করে দিচ্ছি, প্রোটিন ফুডটাকে কম করে দিচ্ছি, তার ফলে কি হচ্ছে, আমাদের ব্লাডের মধ্যে অলরেডি অনেকটা পরিমাণে কিন্তু এই মানে সিম্পল কার্বোহাইড্রেট বা গ্লুকোজ অ্যাকুমুলেশন হচ্ছে, যার জন্য আবারও তাই অনেক বেশি করে প্যানক্রিয়াসকে কাজ করতে হচ্ছে, অতটা ক্যাপাসিটি আমাদের নেই। সেকেন্ডলি কি হচ্ছে কি, আমরা যে অ্যামাউন্ট অফ ক্যালোরি ইনটেক করলাম
সেই অ্যামাউন্ট অফ ক্যালোরি যদি আমরা বার্ন না করি, আমাদের লাইফস্টাইলটা এতটাই সেডেন্টারি, আমরা যদি সেটাকে বার্ন আউট না করছি, তাহলে সেগুলো আমাদের বডির মধ্যে, কিন্তু এই গ্লুকোজগুলো আমাদের বডির মধ্যে এনার্জিতে কনভার্ট হচ্ছে না, আমাদের ব্লাডের মধ্যে জমতে থাকছে, এবং যার ফলে কি হচ্ছে, আমাদের লিভার হেলথ, আমাদের প্যানক্রিয়াটিক হেলথ, এগুলো সবটাই এফেক্টেড হচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুটো কারণ হচ্ছে মেইন ডায়াবেটিস হওয়ার জন্য। এছাড়া কারোর যদি ফ্যাটি লিভার হয়েছে, ফ্যাটি লিভার হয়েছে মানে আমার কোন হেলথটা এফেক্টেড হয়েছে? অবভিয়াসলি আমার লিভার হেলথ এফেক্টেড হয়েছে। আমার লিভারের যে অর্গানটা, সেইটা কাজ করা ঠিকমতো করে কাজ করতে পারছে না। তাহলে যদি আমার লিভার এফেক্টেড হয়, তার মানে কি হবে? যদি ফ্যাটি লিভার হয়, আর এই প্রত্যেকটা কিন্তু ইন্টারকানেক্টেড, ঠিক আছে? অর্থাৎ যদি আমার ফ্যাটি লিভার হচ্ছে, তার মানে লিভারে গ্লাইকোজেন স্টোর হচ্ছে না, যতটুকু গ্লুকোজ আমার সেলের মধ্যে আসছে দ্যাট ইজ ওকে, বাকিটা আমাদের ব্লাডের মধ্যেই থেকে যাচ্ছে, যার ফলে কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়ার চান্স থাকে। এবং এই ফ্যাটি লিভারটার জন্য আমাদের গাট হেলথ এবং লিভার হেলথ, এই দুটো মেইন ফ্যাক্টর। গাট হেলথেও আবারও তাই, যদি অনেক বেশি পরিমাণে ফ্যাটি ফুড নেওয়া হচ্ছে, ঠিক আছে, যখন খিদে পাচ্ছে না তাও খাচ্ছি, কারণ আমরা জানি প্রত্যেকটার একটা সময় রয়েছে, সময় অনুযায়ী আমাদের খেতে হবে, কিন্তু এক্স্যাক্টলি আমরা জানি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, মিড মর্নিং, আফটারনুন স্ন্যাক্স, এরকম প্রচুর কিছু আমরা শুনেছি, প্রত্যেকে বলা হয়, আমরাও বলি যে ফ্রিকোয়েন্ট, বারে বারে খেতে হবে, কিন্তু তার সাথে আরো একটা কথা যুক্ত থাকে, স্মল অ্যান্ড ফ্রিকোয়েন্ট মিলস। আমরা স্মলটাকে ভুলে যাই, ঠিক আছে? আমরা বারবার খেতে হবে মানে আমরা বুঝি না যে আমাদের ঠিক কতটা পরিমাণে খেতে হবে। ওকে, তো যার ফলে কি হচ্ছে, যতটা পরিমাণে আমরা খেলাম, আমার বডি হয়তো সেই পরিমাণটাকে এখনো ডাইজেস্ট করে উঠতে পারেনি, আমার লিভার এখনো সেই পরিমাণ ফ্যাটটাকে ডাইজেস্ট করেনি, তারপরে আমি আবারও খাবার খেলাম। বা অনেক সময় আমি বলতে শুনেছি যে কিছু না হোক দুটো বিস্কিট খাবে, তো দুটো বিস্কিট খাচ্ছে মানে তাতে কি রয়েছে? তাতে ময়দা রয়েছে, মানে সিম্পল কার্বোহাইড্রেট রয়েছে, তাতে চিনি রয়েছে, মানে সিম্পল কার্বোহাইড্রেট রয়েছে। তো এটা তো আমি আবারও আমার লিভারের ওপরে, আমার ব্লাডের ওপরে এক্সট্রা প্রেশার দিচ্ছি, যখন আগেরটাই এখনো সে আমার বডি ডাইজেস্ট করে উঠতে পারছে না, আমি এক্সট্রা করে যখন প্রেশার দিচ্ছি, কি হবে? কাজটা ঠিকমতো হবে না। আপনি সারাদিনে 10 ঘন্টা কাজ করছেন অফিসে, ঠিক আছে, সেটা আপনার একটা লিমিট। আপনাকে যদি রোজ বলা হয় যে না, আপনার 10 ঘন্টা নয়, আপনাকে রোজ 14 ঘন্টা 16 ঘন্টা করে কাজ করতে হবে এবং সেটা রোজ করতে হবে, আপনার সেই পোটেন্সিটা থাকবে না, আপনি কাজ করতে পারবেন না। তো আমাদের লিভারের ক্ষেত্রেও তাই, যত বেশি বেশি করে আমরা লিভারের উপরে প্রেশার দেব, তত বেশি করে লিভার তার কাজ করাটা বন্ধ করে দেবে, যার ফলে কি হবে? লিভারটা ইনফ্ল্যামড হয়ে যাবে, ঠিক আছে? লিভারটার মধ্যে কি সমস্যা তৈরি হবে? এই যদি আমাদের লিভারটাকে ভেবে থাকি, তাহলে এটা হচ্ছে আমাদের একটা হেলদি লিভার, সেই লিভারের মধ্যে এই ফ্যাট ড্রপলেটস গুলো জমতে থাকবে, বিভিন্ন জায়গায় ফ্যাট ড্রপলেটস গুলো জমতে থাকবে, জমতে জমতে কি হবে? লিভার সেল যেগুলো রয়েছে সেগুলো ড্যামেজ হবে এবং লিভারটা ইনফ্ল্যামড হয়ে যাবে। লিভারটা কি হবে? ইনফ্ল্যামড হয়ে যাবে, যেটা আমরা সাধারণ ভাষায় বলে থাকি লিভার বড় হয়ে গেছে। আলটিমেটলি কি হয়? লিভারে ফ্যাট জমে যাচ্ছে। সেটা দুটো ভাবে হতে পারে, অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়। অ্যালকোহলিক ফ্যাটি লিভার মানে নাম থেকেই বোঝা যাচ্ছে যেখানে প্রচুর অ্যালকোহল ইনটেক করা হচ্ছে, যার জন্য এক্সট্রা ক্যালোরি ফ্যাটের আকারে লিভারে জমছে। আরেকটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যেখানে খাওয়ার থেকে যে এক্সট্রা ক্যালোরিটা আমরা পাচ্ছি সেটা আমাদের লিভারে গিয়ে জমে গিয়ে লিভারটাকে কি করে দিচ্ছে? ফুলিয়ে দিচ্ছে, যার ফলে প্রচন্ড পেন হচ্ছে, কোনো খাবার ঠিকমতো করে ডাইজেস্ট করতে পারছি না, এই সমস্যাগুলো দেখা যাবে। এবং যে লিভার এফেক্টেড হচ্ছে তার মানে ডায়াবেটিস হলো আমার। ওকে, এবার আচ্ছা কেউ আনমিউট হয়ে গেছে না, মিউট করে দিন। তখন আবার ডায়াবেটিস হবে, কারণ লিভার ড্যামেজ হচ্ছে মানে তো গ্লাইকোজেন ডিপোজিট হতে পারছে না সেখানে, ফলে ডায়াবেটিস হওয়ার চান্সটা বেড়ে যাবে। হ্যাঁ, এরপরে
তাহলে যদি আমি চলে আসি হাইপারটেনশনে, তাহলে এখানে আমার কোন অর্গানটা এফেক্টেড হচ্ছে? আমার হার্ট। কেন এফেক্টেড হচ্ছে? সেই হাইপারটেনশনটাও আবার আমাদের গাট হেলথের সাথে রিলেটেড, আমাদের লিভার হেলথের সাথে রিলেটেড, আমাদের মেন্টাল হেলথের সাথে রিলেটেড। কিভাবে? হাইপারটেনশন মানে হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। আমরা যত বেশি অ্যাংজাইটিতে থাকবো, যত বেশি আমাদের উত্তেজনা যদি অনেক বেশি হয়, প্রচুর রাগ রয়েছে, আমাদের ব্লাড প্রেশার তত বাড়তে থাকবে। এছাড়া আর কি, ব্লাড ভেসেল যেটা রয়েছে, এই যে একটা নর্মাল ব্লাড ভেসেল যেখান দিয়ে ব্লাড ফ্লো হচ্ছে, ঠিক আছে, এই নর্মাল ব্লাড ভেসেলের মধ্যে যদি আমাদের গাট হেলথ এবং লিভার হেলথ যদি এফেক্টেড হয়, আমাদের খাওয়া দাওয়ার ধরনটা, আমাদের লাইফস্টাইলটা যদি ঠিক না থাকে, তাহলে কি হবে? এক্সট্রা ফ্যাট গুলো তো ব্লাডের মধ্যে রয়েছে, যেহেতু ফ্যাট জলে গলে না, তেলে জলে মিশ খায় না, আমরা জানি। এই যে কলোনিটা তৈরি করলো, এর ফলে কি হলো, কি ব্লাড ফ্লো যখন হচ্ছিল, সে আর যেতে পারছে না, ব্লাড ফ্লোটা এখানে গিয়ে বারবার ধাক্কা খাচ্ছে, যার ফলে হাইপারটেনশন হলো, মানে প্রেশারটা বেড়ে গেল, আর্টারির মধ্যে বা ভেসেলের মধ্যে ব্লাডের প্রেশারটা বেড়ে গেল। এখানে কলোনি তৈরি করতে পারে, এই ওয়ালগুলোতে কলোনি তৈরি করতে পারে, যার ফলে এট এ টাইম আমার যতটা ব্লাড ফ্লো হচ্ছিল ততটা হতে পারলো না, কারণ ব্লাড ভেসেলের ওয়াল যেটা, সেটা ন্যারো হয়ে এইটুকু হয়ে গেছে। একটা মোটা পাইপের মধ্যে দিয়ে যতটা জল যাবে, একটা স্ট্রয়ের মধ্যে দিয়ে ততটা জল যাচ্ছে না। আমি যদি চাই 1 লিটার বোতলের জল যতটা, মানে 1 লিটার জলটা একটা মোটা পাইপের মধ্যে দিয়ে যাব, সেটা যতটা স্পিডে যাচ্ছে, যত কম সময় যাবে, আমি যদি একটা স্ট্রয়ের মধ্যে দিয়ে ওটা পাঠাতে চাই, অটোমেটিক্যালি সেটা হচ্ছে না। তার মানে কি, প্রেশারটা বেশি আসছে, যত এই ব্লাড ভেসেলের যে ওয়ালটা, এটা আস্তে আস্তে যখন সরু হয়ে যাচ্ছে, কিন্তু আমার ব্লাড তো শরীরে কমছে না, হার্টে তো একটা অ্যামাউন্ট অফ ব্লাড যেতে হবে, যেই সরু হয়ে আসছে, ব্লাডের প্রেশার বেড়ে গেল, তখন হলো হাইপারটেনশন। যত বেশি ফ্যাট বাড়তে থাকবে, তত কি হতে থাকবে? হাই কোলেস্টেরল, মানে ব্যাড কোলেস্টেরল যেটা রয়েছে, সেটা বাড়তে থাকলো। এই যে প্রেশারটা এলো, প্রেশারটা দিনের পর দিন আসার ফলে কি হচ্ছে, ব্লাডের মধ্যে এই যে এত ফ্যাট জমে গেছে, এই সব কিছুর কারণে কি হলো, হার্টে একটা স্পেসিফিক টাইমের মধ্যে যতটা ব্লাড পৌঁছানোর প্রয়োজন ছিল, সেটা হলো না, ফলে হার্টের ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকলো, হার্টের প্রপার অক্সিজেন সাপ্লাই কমতে থাকলো আস্তে আস্তে, যার ফলে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, এই ধরনের অনেক ধরনের কমপ্লিকেশন চলে এলো। তাহলে কেন চলে এলো? জাস্ট বিকজ অফ দিস 3 ফ্যাক্টর। এবং লাস্ট যেটা চলে আসে, সেটা হচ্ছে আমাদের কিডনি ফেলিওর। কিডনি ফেলিওরের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে কিডনির বিভিন্ন ডিজিজ তৈরি হবে, সেখানেও আমাদের গাট হেলথ একটা কাজ করছে। আমাদের গাট হেলথ যদি ক্লিয়ার না থাকে, যদি ক্লিন না হয়, যদি ডিটক্সিফাই না হয়, তার মধ্যে প্রচুর এরকম ওয়েস্ট মেটেরিয়ালস আমাদের এই যে লার্জ ইন্টেস্টাইনটা রয়েছে, এই যে লার্জ ইন্টেস্টাইনটা রয়েছে, এর মধ্যে হয়তো প্রচুর এরকম টক্সিনস জমে রয়েছে, ওয়েস্ট মেটেরিয়ালস জমে রয়েছে, ঠিক আছে। জমে রয়েছে মানে কি হচ্ছে, এগুলো কিন্তু এখান দিয়ে বেরোতে পারছে না, অর্থাৎ আমাদের অ্যানাস দিয়ে বেরোতে পারছে না, এবং তার ফলে আমি আরো খাবার খাচ্ছি, তারা কি করবে, এই জায়গাগুলোকে আস্তে আস্তে ফুলিয়ে দেবে। তার ফলে কি হচ্ছে, এই যে ইনফ্লামেশনটা তৈরি হচ্ছিল, সেই ইনফ্লামেশনটার কারণে দেখা যাচ্ছে কি, এই জায়গাটা এতটা ফুলে গেল। এবার ইন্টেস্টাইনের একটা নরমাল শেপ রয়েছে, আমার যদি কোনো একটা জায়গা এতটা ফুলে যায়, তার মানে অবভিয়াসলি তার পরের যে জায়গাটা, সেটা কি হচ্ছে, সরু হয়ে যাচ্ছে, ওটাকে ব্যালেন্স করতে হবে, তাহলে ফুলে গেল, বেশ খুব ভালো কথা। আরো অনেক ওয়েস্ট মেটেরিয়াল এখানে আমি জমিয়ে দিলাম, জমিয়ে দেওয়ার পরে সেটা যে নামবে দিক থেকে, নামতে পারছে না, কারণ ওই জায়গার ওয়ালটা ছোট হয়ে গেছে, শুরু হয়ে গেছে, নামতে পারলো না। তার ফলে কি হলো, দিনের পর দিন আমার বডিতে ওয়েস্ট মেটেরিয়ালস গুলো জমতে থাকছে। যত ওয়েস্ট মেটেরিয়ালস জমবে, এবার আমরা কি জানি, আমাদের কিডনি হচ্ছে আমাদের বডির ফিল্ট্রেশন, ছাঁকনির মতন কাজ করে। এবার আপনি একটা ছাঁকনির মধ্যে, যখন আমরা চা ছাঁকছি, একটা ছাঁকনির একটা ক্যাপাসিটি রয়েছে, রাইট?
আপনি যদি মনে করেন একটা ছোট ছাঁকনির মধ্যে 1 কেজি চা পাতা একবারে স্ট্রেন আউট করবেন, দ্যাট ইজ নট পসিবল। সেটা কি হবে? ওভারফ্লো হয়ে যাচ্ছে। ওভারফ্লো হয়ে যাচ্ছে মানে কিডনির যে কাজটা, কিডনির যতটা ক্যাপাসিটি একটা কোনো জিনিসকে ছেঁকে নেওয়ার, সেটা যখন ওভারফ্লো হয়ে যাচ্ছে, তার মানে সেই ওয়েস্ট মেটেরিয়ালগুলো আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে জমতে থাকবে। কিডনি ফেলিওর তো হলোই, ঠিক আছে, তার সাথে বিভিন্ন সেলগুলো ড্যামেজ হতে থাকলো। সেল ড্যামেজ হলো মানে আমাদের অর্গানগুলো, ওই সেলের সাথে রিলেটেড যে টিস্যু, যে অর্গান, সেগুলো সবগুলো ড্যামেজ হয়ে গেল এবং আলটিমেটলি ইট উইল লিড টু ডেথ। বোঝা গেল? তাহলে এই জিনিসটা এবার গাট হেলথে আমাদের বডিটাকে প্রপারলি ডিটক্সিফাই করার জন্য কিসের প্রয়োজন? ওয়াটারের প্রয়োজন। তো যদি সেটা না হয় তাহলে কি হবে? কোলনের মধ্যে আমাদের এসে আমাদের লার্জ ইন্টেস্টাইনের মধ্যে সেই সমস্ত ওয়েস্ট ম্যাটেরিয়ালস গুলো জমছে। কিন্তু যখন ওয়েস্টের পরিমাণ বেড়ে যাচ্ছে তখন কি হবে? ওভারফ্লো হয়ে যাবে না? তো সেই জিনিসটাই হচ্ছে। এবার ওভারফ্লো হয়ে যাচ্ছে মানে আমার কিডনি আর কিছু ফিল্টার করতে পারছে না, তার ইউরিন ফর্মেশন বন্ধ হয়ে যাচ্ছে, তার স্টুল ইউরিন ফর্মেশন মেনলি বন্ধ হয়ে যাচ্ছে এবং আমাদের পুরো বডির মধ্যে যা খাচ্ছি, যা জল খাচ্ছি, খাবার খাচ্ছি, যাই খাচ্ছি, বডিতে ওয়াটার রিটেনশন হতে শুরু করছে, জল জমতে শুরু করছে, যার ফলে প্রত্যেকটা সেলের মধ্যে সেই জলগুলো জমছে, ওয়েস্টগুলো জমছে এবং একটা জায়গায় নোংরা জমলে কি হবে? সেই জায়গাটা তো নষ্ট হয়ে যাবে। সেম জিনিসটা আমাদের বডিতে হবে। ওকে, তাহলে এটাও কিন্তু একটা মেটাবলিক সিনড্রোম। বোঝা গেল? এইগুলো বোঝা গেছে সবার? এগুলো ছাড়াও মেটাবলিক সিনড্রোমের মধ্যে আমরা আরো কিছু মানে কমপ্লিকেশন, আরো কিছু লাইফস্টাইল ডিসঅর্ডার দেখে থাকি। ঠিক আছে? সেই লাইফস্টাইল ডিসঅর্ডার গুলো কি কি? সেই লাইফস্টাইল ডিসঅর্ডার গুলোর মধ্যে হতে পারে থাইরয়েডের প্রবলেম, কারণ এইটাও হরমোনাল ইমব্যালেন্স থেকে হচ্ছে। হ্যাঁ, মেটাবলিজম যখন এফেক্টেড হচ্ছে তখন হচ্ছে থাইরয়েডের সমস্যা হচ্ছে। আচ্ছা, তারপরে কি হতে পারে? যদি অনেক দিন ধরে মেটাবলিক সিনড্রোম চলতে থাকে, ওয়েস্ট মেটেরিয়ালস জমছে, সমস্ত কাজ বন্ধ হয়ে যাচ্ছে সেলে, তখন সেটা ক্যান্সার বা টিউমার এরকম সমস্যা হতে পারে। এছাড়া আর কি হতে পারে? আর্থারাইটিস, আর্থারাইটিসের সমস্যা হতে পারে। কেন আর্থারাইটিসের প্রবলেম হতে পারে? মেটাবলিজম এফেক্টেড হচ্ছে মানে ক্যালসিয়াম অ্যাবজর্পশন না হতে পারে, ভিটামিন ডি প্রোডাকশন না হতে পারে, হ্যাঁ, তারপরে আমার ইউরিক অ্যাসিড এক্সক্রিশন না হতে পারে। তো সেই সব কিছুর জন্য আমার বডিতে আর্থারাইটিস হতে পারে। ওকে, আমার ভিশন হেলথ মানে পুয়ার ভিশন হেলথ, ইউরিক অ্যাসিড শরীর থেকে বেরোচ্ছে না, তার ফলে আর্থারাইটিস হচ্ছে। ভিশন হেলথ কমে যেতে পারে যদি ভিটামিন ডেফিসিয়েন্সি হচ্ছে এবং প্রপারলি প্রোটিন অ্যাবজর্ব হচ্ছে না, তার ফলে আমার ভিশন হেলথ কমে যেতে পারে। এবং আরো অনেক অনেক মানে আমাদের রেগুলার দিনে আমরা যা যা কমপ্লিকেশন দেখে থাকি সেই সবটাই কিন্তু মেটাবলিক সিনড্রোম। ঠিক আছে? সেই জন্য এগুলোকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ, কারণ এই প্রত্যেকটা ডিজিজ, প্রত্যেকটা কমপ্লিকেশন আমাদের লাইফস্টাইলের সাথে রিলেটেড। ওকে, এবার এই মেটাবলিক সিনড্রোমকে আমরা এই যে এতগুলো কারণ আমরা বললাম, এই প্রত্যেকটা কারণকে আমরা কিন্তু মেইনলি ইন্টারনাল ফ্যাক্টর হিসেবে বলে থাকি। কেউ কিছু বলছেন? কারণ আওয়াজটা ক্লিয়ার নয়, মানে আপনার না আওয়াজটা ক্লিয়ার আসছে না, ভীষণ একটা বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যান্সারের পরে টিউমার লিখেছিলেন। আচ্ছা, তাহলে কি বললাম যে এই যে এতগুলো কমপ্লিকেশন আমরা বললাম, এই প্রত্যেকটা কমপ্লিকেশন আমার করবে হচ্ছে ইন্টারনাল। ঠিক আছে? ইন্টারনাল কারণে করছে, which is মেন। হ্যাঁ, মেটাবলিক সিনড্রোমকে আমরা এই দুটো ভাগে ভেঙে নিই, একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল।
মেটাবলিক সিনড্রোম বা যে কোনো ডিজিজ, সেটাকে আমরা এই দুটো ভাগে ভেঙে নিই, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল। ইন্টারনাল গুলো তো আমরা জানলাম বুঝলাম। এক্সটার্নাল ফ্যাক্টরগুলোর মধ্যে কি আছে? এক্সটার্নাল ফ্যাক্টরগুলোর মধ্যে আপনার হঠাৎ করে কোথাও পুড়ে গেল, আপনার ছ্যাঁকা খেলেন বা আগুনে পুড়ে গেল, যে কোনো কারণে পুড়ে গেল, বা হয়তো আপনার কোনো কারণে কোনো সার্জারি হয়েছে। এই সার্জারিটা কিরকম হতে পারে? আপনি কোথাও দৌড়তে গিয়ে হাঁটতে গিয়ে পড়ে গেলেন, আপনার হাত ভেঙে গেল, পায়ে চোট পেলেন, ক্র্যাক হয়ে গেল, বা আপনার হাত ভেঙে গেল, সেটার জন্য সার্জারি করতে হলো, বা আপনার গল ব্লাডার স্টোন হয়েছে, সেটা সার্জারি করতে হলো। এগুলো কি হচ্ছে? এক্সটার্নালি হচ্ছে, মানে বিনা নিউট্রিশনিস্ট আপনি সার্জারিটা করে দিতে পারবেন না। বা কারো যদি হাত ভেঙে যাচ্ছে, আপনি প্লাস্টারটা করে দিতে পারবেন না, ঠিক আছে? বার্ন হয়ে গেলে সেই জায়গাটাকে ড্রেসিং করতে আপনি পারবেন না, কারণ এই প্রত্যেকটা হচ্ছে এক্সটার্নাল কাজ করছে। কিন্তু তাও কেন এই এক্সটার্নাল গুলোকেও আমরা মেটাবলিক সিনড্রোমের সাথে রিলেট করছি? কারণ আপনার সার্জারি হচ্ছে, মানে সেটা গল ব্লাডার স্টোন হতে পারে, কিডনি স্টোন হতে পারে, ছিল না তাই আপনার হাড় দুর্বল হয়েছে। এবার হ্যাঁ, অবভিয়াসলি আপনি যদি চারতলা থেকে পড়ে যান, সেখানে আপনার হাড় ভেঙে গেল, দ্যাট ইজ নর্মাল। কিন্তু হঠাৎ করে চলতে গিয়ে আমি পড়ে গেলাম, আমার পাটা মুচকে গিয়ে দিলাম, আমার পায়ের হাড়টা ভেঙে গেল, ওটা তো খুব নর্মাল না? সবার ক্ষেত্রে সেটা নাও হতে পারে। তাহলে যখন এই জিনিসগুলো হচ্ছে, সেটা কিন্তু আমাদের ইন্টারনাল ফ্যাক্টরের সাথে রিলেটেড। বা যদি আমি বার্নের কথা বলি, পুড়ে যাচ্ছে, পুড়ে যাওয়াটা এক্সটার্নাল কারণ, ওটাতে ইন্টারনালের কোনো হাত নেই। কিন্তু পুড়ে যাওয়ার পরে আমার ওই জায়গাটা কতটা তাড়াতাড়ি সারবে, ঠিক আছে, সেটা কিন্তু ডিপেন্ড করে ইন্টারনাল কারণ, মানে সেটা ডিপেন্ড করছে আমার নিউট্রিশনের উপরে। পুড়ে যাচ্ছে মানে আমাকে সেই জায়গার কোষগুলো ড্যামেজ হয়ে গেল, তাহলে আমাকে প্রপার একটা ভিটামিন, মিনারেলস, প্রোটিন, এই সাপোর্টগুলো দিতে হচ্ছে। আমার বডিতে যদি সেগুলো না থাকে, তাহলে আমার কমপ্লিকেশন আরো বাড়তে পারে। বা কারো যদি 90% পুড়ে যাচ্ছে, 95% পুড়ে যাচ্ছে, সেখানে তো নিউট্রিশনের কোনো কাজ নেই। বাট যখন এই ধরনের ছোটখাটো জিনিস যখন হচ্ছে, বা হয়তো কোথাও কেটে গেল, ব্লাড লস হচ্ছে কোনো কারণে, আপনার খেলতে গিয়ে মাথা ফেটে গেল, ঠিক আছে, তো সেখান থেকে ব্লাড লস হচ্ছে, সেটা এক্সটার্নাল কারণ, যে আপনি পড়ে গেছেন, মাথা ফেটে গেল। কিন্তু আপনার হয়তো হালকা কোথাও কেটে গেছে এবং সেখান থেকে ব্লাড লস হতেই থাকছে, তার মানে সেটা আপনাকে বুঝতে হবে আবারও ইন্টারনাল কারণের জন্য হচ্ছে। কারণ আমরা ভিটামিনে পড়েছিলাম, ভিটামিন কে এবং ক্যালসিয়াম এই দুটো আমাদের ব্লাড ক্লট হতে হেল্প করছে। তাই যদি আমার বডিতে ভিটামিন কে বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়, তাহলে আমার ব্লাড ক্লটিং এর টাইমের যে ডিউরেশনটা, সেই ডিউরেশনটা বেড়ে যাবে, আমার বডি থেকে অনেক ব্লাড লস হতে থাকবে। যত বেশি আমার বডি থেকে ব্লাড লস হবে, তার মানে আমার হিমোগ্লোবিন ভলিউম কমে যাচ্ছে। হিমোগ্লোবিন ভলিউমকে ঠিক রাখার জন্য আমাকে কি নিতে হবে? ভিটামিন সি নিতে হচ্ছে, আয়রন নিতে হচ্ছে, আমাকে প্রোটিন নিতে হচ্ছে, এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা এইটুকু থেকে কি বুঝলাম? যে মেটাবলিক সিনড্রোম বা আমাদের মেইনলি আমরা যদি এই তিনটে হেলথের কথা বলি, এই তিনটে হেলথ কিন্তু আলটিমেটলি আমাদের ওভারঅল হেলথটাকে মেনটেন করছে। আমরা কতটা সুস্থ থাকবো সেটা কিন্তু মেনটেন করছে আমাদের এই তিনটে হেলথ। বোঝা গেছে? এটা সবার কাছে ক্লিয়ার? কারো এটা নিয়ে কোনো ডাউট আছে? হ্যাঁ, কোনো ডাউট নেই তো কারো? আচ্ছা, ওকে। এবারে এই তিনটে ছাড়াও আরো কিছু ফ্যাক্টর বলবো, যেগুলো মানে অ্যাডিশনাল ফ্যাক্টর বলতে পারি, ঠিক আছে? সেই অ্যাডিশনাল ফ্যাক্টরগুলো বলুন। কি কি ইউজ করা যেতে পারে, মানে কি ইউজ করতে চাইছেন আপনি? হ্যাঁ, আমি ফ্যাটের যে চ্যাপ্টারটা পড়িয়েছি ওখানে দেখবেন, ওখানে সব ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে? আপনাদের তো নিউ পড়তে হবে পরীক্ষার জন্য, ওখানে পুরো ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এবারে যেটা বলছিলাম যে ওই আরো কিছু অ্যাডিশনাল ফ্যাক্টরের কথা বলবো। সেই অ্যাডিশনাল ফ্যাক্টরগুলোর মধ্যে কি পড়ে? সেগুলোর মধ্যে পড়ে স্মোকিং, সেগুলোর মধ্যে পড়ে অ্যালকোহল। এই দুটো ফ্যাক্টরও কিন্তু ভীষণ দরকার। এবং আরেকটা পড়ে হচ্ছে বেভারেজেস।
বেভারেজেস মানে অ্যালকোহলিক বেভারেজেস হতেও পারে, বলছি হ্যাঁ বেভারেজ, বা নন অ্যালকোহলিক বেভারেজ হতে পারে। নন অ্যালকোহলিক বেভারেজ মানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, তারপর ধরুন এনার্জি ড্রিঙ্ক, সোডা, তারপর টি, কফি, এই প্রত্যেকটাই কিন্তু বেভারেজের মধ্যে পড়ে। তো এই স্মোকিং, অ্যালকোহল, বেভারেজেস এইগুলো যত বেশি আমরা আমাদের লাইফের সাথে রিলেট করে নেব, তত বেশি কিন্তু আমাদের মেটাবলিক সিনড্রোম হওয়ার চান্সটা বেড়ে যাবে। কারণ এই তিনটে ফ্যাক্টরই আমাদের বডির কি হচ্ছে, গাট হেলথ, লিভার হেলথ, মেন্টাল হেলথ, এই তিনটে হেলথকে এফেক্ট করে। ঠিক আছে, সেই জন্য এই তিনটে এক্সটার্নাল ফ্যাক্টর আমাদের এই তিনটে ইন্টারনাল ফ্যাক্টরকে এফেক্ট করছে, যার ফলে মেটাবলিক সিনড্রোম হচ্ছে। বোঝা গেছে? এবার এই স্মোকিংটা কিন্তু অ্যাক্টিভ স্মোকার না হলেও প্যাসিভ স্মোকিংও হতে পারে, মানে আমি স্মোক করছি না কিন্তু আমার পাশের জন স্মোক করছে, তো সেই যে পলিউটেড ধোঁয়াটা সেটা তো আমিও ইনহেল করলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। নিষ্ক্রিয়, হ্যাঁ নিষ্ক্রিয় ধূমপান, হ্যাঁ একদম। কিন্তু আমি ইনহেল তো করলাম, আমি তো শ্বাস তো নিলাম, আমি তো সেই পলিউটেড এয়ারটাই নিলাম, যার ফলে কিন্তু আমারও এই সমস্যাটা হতে পারে। বা ধরুন আমরা রাস্তাঘাটে বেরোচ্ছি, এত পলিউশন, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, পাশ থেকে একটা গাড়ি মানে প্রচন্ড একটা ধোঁয়া উড়িয়ে চলে গেল, এগুলো আমাদের নিজেদের সচেতনতা, কিন্তু আমার পাশের লোক যদি সেটা করে আমি তো তাকে বারণ করতে পারছি না। তার জন্য যেহেতু এই ফ্যাক্টরটা কিছুটা আমার নিজের হাতে রয়েছে, কিছুটা আমার পাশের লোকের হাতে রয়েছে, তাই জন্য আমাদেরকে কি করতে হবে, এই তিনটে হেলথকে মেনটেন করতে হবে। সবার প্রথমে আমাদের খাওয়াটাকে মেনটেন করতে হবে। যত বেশি মানে আমার বডিতে একটা পলিউশন, একটা ডাস্ট বা একটা টক্সিন এলো মানে আমাকে মাথায় রাখতে হবে যে আমাকে বডিকে সেটা থেকে বের করে দিতে হবে, সেটাকে অর্থাৎ আমার বডিকে প্রপারলি ডিটক্স করতে হবে। সেই ডিটক্সিফিকেশনটা খুব দরকার, এবং ডিটক্সিফিকেশনের জন্য আমরা বারবার করেছি কি কাজে লাগে, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড অর্থাৎ ফ্রুটস, ভেজিটেবলস এবং ওয়াটার, এইগুলো আমাদের বডিকে খুব ভালোভাবে ডিটক্সিফাই করতে পারে। তাহলে সেই বিষয়গুলোকে আমাদের রেগুলার ডায়েটে রাখতে হবে। বলুন। হ্যাঁ, ওই তো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যখন নিচ্ছি তার মধ্যে আমরা এনাফ অ্যামাউন্ট অফ ফাইবার পেয়ে যাচ্ছি, তাহলে সেইটা আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবং মেন্টাল হেলথ মানে এই মেন্টাল হেলথটা এমন একটা জিনিস যেটা কেউ কাউকে কন্ট্রোল করতে পারে না, ওটা প্রত্যেকেরই নিজের হাতে রয়েছে। মানে আমি কেমন থাকবো, আমি কোন সিচুয়েশনে কিভাবে রিয়াক্ট করব, সেটা তো আমার উপর ডিপেন্ড করছে। বা আমি সেটাতে খুশি থাকবো না, আমি সেটা ইগনোর করে দেবো, যেটা আমার মনে হচ্ছে যে আমাকে সেটা খুব কষ্ট দিচ্ছে বা সেটা আমার ভালো লাগছে না, সেই বিষয়টাকে আমি আরো মাথায় তুলবো নাকি সেটাকে ইগনোর করবো, দ্যাট ইজ আপ টু মি। তো এটা আমাদেরকে মেনটেন করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এবার একটু দেখে নিই, মোটামুটি মেটাবলিক সিনড্রোম বিষয়টা বোঝা গেছে আশা করি। এরপরে যখন আপনারা মানে পড়বেন, পিপিটিটা পড়বেন, তখন আশা করি আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আরেকটা জিনিস এটা বলে দিই একটু, এজ আর ওবেসিটি, এই দুটো জিনিস একটু বলে দিই, তাহলে কমপ্লিট হয়ে যাবে বিষয়টা। এগুলোর মধ্যে আমি যদি ওবেসিটিকে বলি, ওবেসিটি হচ্ছে এমন একটা ফ্যাক্টর, এই ওবেসিটিকে বলা হয় সাইলেন্ট কিলার। ঠিক আছে, সাইলেন্ট কিলার বলা হয় ওবেসিটিকে। মানে আমাদের বডিতে ওভারওয়েট বা ওবেসিটি যাই হোক না কেন, আমাদের বডিতে যখন এই এক্সট্রা ফ্যাট ডিপোজিট হচ্ছে, সেই এক্সট্রা ফ্যাট ভিজিবল ফ্যাট করে প্রত্যেকটা অর্গানের মাঝখানে যে ফাঁকগুলো থাকে সেই ফাঁকের মধ্যে গিয়ে ঢুকে থাকে, অর্গানের উপরে প্রেসার পড়তে থাকে। অর্গানটা যত প্রেসার পড়বে, অর্গানটা এরকম ছিল সে খুব ভালো কাজ করছিল, যেই প্রেসার পড়ছে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, আরো ছোট হয়ে যাচ্ছে, আরো ছোট হয়ে গেল। তার ফলে কি হচ্ছে, ফ্যাটের প্রেসার এত বেড়ে যাচ্ছে যে অর্গানগুলো ঠিকমতো কাজ করতে পারছে না। তো অর্গান যদি ঠিকমতো কাজ করতে না পারে, তার মানে
ওখান থেকে যে এনজাইম সিক্রেশন গুলো হচ্ছিল, যে হরমোনাল ফাংশনস গুলো চলছিল, সেগুলো হবে না। তার ফলে কিন্তু আবারও এই ইন্টারনাল ফ্যাক্টর এবং এক্সটার্নাল ফ্যাক্টর হতে পারে, মেনলি ইন্টারনাল ফ্যাক্টরটা কিন্তু আবার আসতে পারে। সেই জন্য ওবেসিটিকে বলা হয় সাইলেন্ট কিলার। মানে একবার যদি ওবেসিটি হয় তাহলে তার প্রত্যেকটা ইন্টারনাল ফ্যাক্টর, প্রত্যেকটা, তার ডায়াবেটিস হতে পারে, তার ফ্যাটি লিভার হতে পারে, তার হাইপারটেনশন হতে পারে, হাই কোলেস্টেরল হতে পারে, তার আর্থ্রাইটিস, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা হতে পারে, তার ব্যাক পেইন হতে পারে, ঠিক আছে, এই প্রত্যেকটা সমস্যা হবে, তার থাইরয়েডের সমস্যা আসতে পারে। প্রতিটা সমস্যা কিন্তু চলে আসবে যদি কারোর ওবেসিটি থাকে। সো দ্য মেইন থিং ইজ টু মেনটেন দ্য নর্মাল বডি ওয়েট। বলুন। একদমই তাই। হুম 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 একদমই তাই। কারণ ওবেসিটি মানেই হচ্ছে আপনার ফ্যাট জমছে। আমার একটা সেলের মধ্যে এই পরিমাণ ফ্যাটটা ঠিক আছে, সে আমার ওই সেলটাকে, সেল ভুল বলছি, অর্গানটাকে প্রোটেক্ট করতে পারে, ঠিক আছে, এই অর্গানটাকে প্রোটেক্ট করবে। এই যে বাইরের ফ্যাটটা, এটা ঠিক আছে, কিন্তু এই ফ্যাটটা যখন দিনের পর দিন জমতে থাকছে, এইভাবে জমতে থাকছে, তখন সে কি করবে, আস্তে আস্তে অর্গানটার উপরে প্রেশার দিতে থাকবে। যত বেশি ফ্যাট দেবো, প্রেশার দিতে থাকছে, তার ফলে টেম্পারেচার বেড়ে যাবে, হঠাৎ করে খুব গরম লাগছে, হঠাৎ করে খুব ঠান্ডা লাগছে, এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু হতে থাকবে। দেখবেন যাদের বাতের ব্যথা রয়েছে, যারা ডক্টরের কাছে যাচ্ছেন, ডক্টর কিন্তু আগেই বলে যে আপনার ওয়েট কমান, ঠিক হয়ে যাবে, তাদের ব্যায়াম করতে বলছেন। মানে সব কিছু রয়েছে আমাদের হাতে। আমাদের কিন্তু আলাদা করে এই ইন্টারনাল ফ্যাক্টরের জন্য বলছি, ইন্টারনাল ফ্যাক্টরের জন্য আলাদা করে ডক্টর ভিজিট করার কোনো প্রয়োজনীয়তা নেই। এবং যেহেতু অলরেডি আপনারা এখন প্রত্যেকটা নিউট্রিয়েন্টস সম্পর্কে জেনে গেছেন, তাই আপনারা প্রত্যেকে কিন্তু নিজেদের হেলথটাকে নিজেরাই মেনটেন করতে পারবেন। মানে এই মেটাবলিক সিনড্রোমটা যাতে প্রিভেন্ট করা যায়, তার জন্য ঠিক এক্স্যাক্টলি কি কি ফুড আপনাদের নিতে হবে, কোন নিউট্রিয়েন্টসটা নিতে হবে, এবং সেই নিউট্রিয়েন্টসটা কোন ফুডের মধ্যে বেশি থাকে, এই প্রতিটা জিনিস আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বোঝা গেল? আরেকটা ফ্যাক্টর কাজ করে, সেই ফ্যাক্টরটা এখানে লেখার জায়গা পাচ্ছি না, আমি এখানে লিখে দিচ্ছি। আরেকটা ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে এজ। এজটা কি হয়, মানে এটা খুব সিলি ফ্যাক্টর বলতে পারি, যে যত আমাদের বয়স বাড়ে, আমরা যখন বেশি বেশি বুঝতে শিখি, তখন আমরা বেশি করে ভুল কাজ করি। একটা বাচ্চার কিন্তু কখনো শুনবেন না তার ডায়াবেটিস হয়েছে, তার ফ্যাটি লিভার হয়েছে, বা তার মানে হাইপারটেনশন হয়েছে, তাকে রোজ মেডিসিন নিতে হচ্ছে, এগুলো আমরা কখনো শুনবো না। যত বয়স বাড়তে থাকে, আমরা কি করি, আমরা বিভিন্ন ফাস্ট ফুডের উপরে অ্যাডিক্টেড হয়ে পড়ছি, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলটা কমে যাচ্ছে, তখন আমরা অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে ইনভলভ হয়ে যাচ্ছি। এই সব কিছুর কারণে, এবং তারপরে একটা সময়ের পরে গিয়ে কি আসছে, আমাদের গাট হেলথ তো অবশ্যই এফেক্টেড হচ্ছে। এবার আরো যখন আমরা আমাদের স্ট্যাটাস মেনটেন করতে চাইছি, আমরা অ্যালকোহল ইনটেক করতে শুরু করছি। যখন আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ইনভলভ হয়ে যাচ্ছেন, আপনার কি হচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলটা কমে যাচ্ছে। তার মানে কি, এনার্জি বার্ন আউট হচ্ছে না, এনার্জিটা বার্ন হচ্ছে না, সমস্ত ওয়েস্টগুলো আপনার ইন্টেস্টাইনে এসে জমা হচ্ছে। যত বেশি করে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব, তত কিন্তু আমার ইন্টেস্টাইনটা ক্লিয়ার থাকবে, ঠিক আছে। এবং তার সাথে এক এক সময় হয় যে আমরা সোশ্যাল মিডিয়াতে এত বেশি এঙ্গেজ হয়ে গেছি, বা যে কোনো সিস্টেমে এত বেশি এঙ্গেজ হয়ে গেছি কি আমরা জল খাওয়ার কথাও ভুলে যাই। কারণ কথা বলতে হচ্ছে না তো আমাকে, আমি জল খাওয়ার কথাটা ভুলে গেলাম। তার ফলে কি হচ্ছে, আমার ইন্টেস্টাইন এফেক্টেড হচ্ছে। মেন্টাল হেলথ এফেক্টেড হতে পারে। বিভিন্ন এজের সাথে সাথে মেন্টাল হেলথের একটা মানে রিলেশন রয়েছে। কিরকম, একটা এজে যখন টিনেজ, সেই সময়তে তাদের একটা ডিপ্রেশন, তাদের একটা স্ট্রেস থাকতে পারে, তাদের এডুকেশন নিয়ে, কেরিয়ার নিয়ে। তারপরে মিডল এজে চলে আসে একটা ফিনান্সিয়াল ক্রাইসিস নিয়ে, ফ্যামিলি প্রেশার, মানে বিভিন্ন ধরনের এইসব জিনিস। যখন ওল্ড এজে চলে যাচ্ছে মানুষ, তখন যেহেতু সে রিটায়ার্ড পারসন, তো সেখানে একটা ফিনান্সিয়াল ক্রাইসিস হতে পারে ভেবে তার একটা মেন্টালি একটা, সে সারাক্ষণ একটা চ্যালেঞ্জেসের মধ্যে থাকছে। তো এইভাবে আস্তে আস্তে এক একটা এজের সাথে সাথে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। একটা বাচ্চাকে কখনো সাইকোলজিস্টের কাছে যেতে হবে না তার স্ট্রেস আছে বলে, তার ঘুম হচ্ছে না বলে। কিন্তু যত আমাদের এজ বাড়তে থাকে, অনেক মানুষ কিন্তু সাইকোলজিস্টের সাথে কনসালটেশন, তো এই প্রত্যেকটাই আমাদের এজের সাথে রিলেটেড, ঠিক আছে। তবে এটা আবারও বললাম, এটা মানে সবার ক্ষেত্রে
ক্ষেত্রেই যা হবে সেটা না, যে যেভাবে নিজেদের লাইফটাকে লিড করবে সেটার উপরে ডিপেন্ড করে এটা। ওকে, বোঝা গেছে এই টপিকটা পুরো? ওকে, হ্যাঁ বলুন। এই যে টেনশনটাকে রিলিফ দিতে হবে, এমন কোনো কাজ করতে হবে যেটার কারণে আপনার টেনশনটা রিলিফ হতে পারে, এবং যে কারণে টেনশন হচ্ছে সেই কারণটা যাতে না থাকে। যদি আপনার মনে হয় আপনার কাজের প্রেশার বেশি, সেই জন্য টেনশন হচ্ছে, তাহলে আপনাকে কাজটাকে বিফোর হ্যান্ড কমপ্লিট করতে হবে। আপনাকে সারাদিনের একটা রুটিন প্ল্যান করতে হবে, যে কখন কোন সময় কোন কাজটা করলে আপনার কাজগুলো প্রপারলি একটা টাইমে হতে পারবে। ঠিক আছে, বাইরের মানুষের থেকে যদি আপনার টেনশন আসে, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে কতটা আপনি অ্যাকসেপ্ট করছেন, আর কতটাকে আপনার মনে হচ্ছে যে আপনার অ্যাকসেপ্ট না করলে আপনার লাইফটা ভালোভাবে স্মুথলি চলতে পারে। তো সেইটাকে আপনাকে দেখতে হবে। এগুলো টেনশন মানে এমন কোনো মানুষ নেই যে যার টেনশন নেই। টেনশন তো সবার রয়েছে, কিন্তু আমরা সেটাকে কতটা মানে রাখবো আমাদের রুটিনের মধ্যে, সেটা ডিপেন্ড করে আমাদের উপরে। বলুন। এটা মানে এটা না শারীরিক অবস্থা বলে না, এটা আমাদের নেচার। মানে মানুষ মানে একটু দুঃখ বিলাসী। ঠিক আছে, তো মানে মানুষ ভালোবাসে আগের ঘটনাগুলোকে মনে করে সেই কষ্টটাকে রিয়েলাইজ করতে ভালোবাসে, বা হয়তো মানে আমরা চাইছি কাউকে বোঝাতে যে আমি দেখো আমি আগে কত কষ্ট পেয়েছি, এটা আমি কাউকে বোঝাতে চাইছি। ঠিক আছে, এবং যখন দেখছি যে আমার যাকে আমি বোঝাতে চাইছি তারা বুঝছে না, তো তখন কষ্টটা আরো বেড়ে যাচ্ছে। তো আলটিমেটলি এই জিনিসটা করে কোনো লাভ হচ্ছে না, কোনো লাভ নেই। সেটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, তো যাই হোক, হ্যাঁ বলুন। না এখনো ঠিক হয়নি, তবে ওই যেটা বললাম যে এপ্রিলের লাস্টে বা মে মাসের ফার্স্ট উইকে এটাই হবে। ঠিক আছে, হুম হুম না না ওরকম ব্যাপার নেই, না না ওরকম ব্যাপার নেই। যা যা মানে ওই রেকর্ডিং গুলোই ভালো করে শুনুন, যা যা পড়ানো হয়েছে এবং তার সাথে পিডিএফ এ যেগুলো রয়েছে এগুলোর মধ্যে থেকেই আসবে। ঠিক আছে, ওকে। কোন কোন চ্যাপ্টার থাকবে? আপনি কোথায় ছিলেন এতদিন? হ্যাঁ, ক্লাস করেননি? আচ্ছা, চ্যাপ্টার থাকবে হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফুড এন্ড নিউট্রিশন থাকবে, তার সাথে আপনার হিউম্যান বডি থাকবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই 5টা চ্যাপ্টার থাকবে। ঠিক আছে, ওকে। বলুন বলুন। হতে পারে, কারণ ইউরিন ইনফেকশন হচ্ছে মানে কিডনির মধ্যে তো প্রচুর এরকম ব্যাকটেরিয়া বা মাইক্রোবস বা ধরুন ওয়েস্ট প্রোডাক্ট এগুলো জমতে থাকছে, তাহলে কিডনির প্রবলেম আসতেই পারে। তার জন্য সব থেকে ভালো মানে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে প্রচুর জল খাওয়া। ঠিক আছে, প্রচুর জল খেতে হবে, প্রচুর। যদি এখন অবধি কিডনির সমস্যা না এসে থাকে তাহলে প্রচুর জল খেতে হবে, তাহলে ইনফেকশন ক্লিয়ার আউট হয়ে যাবে। হতেই পারে, এই যে ওয়াটার প্রেশারটা তো বেড়ে যাচ্ছে না বডির, তার জন্য জলটা প্রচুর খেতে হবে, ফাইবারটা প্রচুর নিতে হবে, তাহলেই এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে, ঠিক আছে, চলুন তাহলে আজকের মতো এই ক্লাসটা এন্ড করি। হ্যাঁ, নেক্সট দিনকে দেখা হচ্ছে। আচ্ছা, নেক্সট দিন আমরা যেটা করবো ডায়াবেটিস নিয়েই আমরা মোস্ট প্রবাবলি জানবো নেক্সট দিন। তো আজকে আমি যেটা বললাম এই ইনসুলিন রেজিস্ট্যান্স কি বা ডায়াবেটিসটা কেন হচ্ছে, এটাই কিন্তু কারণ, এটা কিন্তু কেউ ভুলে যাবেন না। ওকে, আমি কিন্তু পরের দিনকে জিজ্ঞাসা করবো যে কি পড়েছিলাম আমরা। অলরাইট, তো এটা কিন্তু ভুলে গেলে একদমই চলবে না। হ্যাঁ, মনে রাখবেন এটা। যদি মানে এখন ক্লাস শেষে পরে আরো একবার মাইন্ডটাকে একটু চার্জ আউট করে নিন, আর একবার রিভাইজ করে নিন, তাহলে মনে থাকবে এটা। ঠিক আছে,
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ বলুন। ব্লাড ফ্লো ঠিকমতো হচ্ছে না, বডিতে প্রচুর টক্সিনস আছে, বা কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য ইনফেকশন হচ্ছে, সেটার একটা সিমটম হচ্ছে ওইটা, ঠিক আছে? ব্লাড ফ্লোটা হয়তো বডিতে ঠিকমতো হচ্ছে না, সেই জন্য হচ্ছে। আবারও তাই একই কথা, যে যেই জিনিসগুলো আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করে, যে ফুডগুলো আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করে, সেটা নিতে হবে, এবং ওয়াটার ইনটেকটা করতে হবে। সব সমস্যার সমাধান কিন্তু জলে রয়েছে, তো ওয়াটার ইনটেকটা খুব ভালোভাবে করতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। হ্যাঁ হুম হুম বলুন। হুম 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 থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না, ওটাই চেষ্টা করি যাতে করে মানে একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে আপনাদেরকে বোঝাতে পারি। থ্যাংক ইউ সো মাচ। হুম 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 বাবা, থ্যাংক ইউ। আপনারা যে মানে সবাই যে এতটা ভালোভাবে অ্যাকসেপ্ট করছেন, এটাই তো ভীষণ ভালো। হুম হুম একদম একদম একদম, এটা তো ভীষণ সত্যি কথা। হুম হুম থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ঠিক আছে, চলুন তাহলে এবার ক্লাসটা এন্ড করি আজকে, ঠিক আছে? পরের দিনকে আমরা ডায়াবেটিস নিয়ে জানবো, এবং ডায়াবেটিস তো ভীষণ কমন, মানে প্রত্যেকের ফ্যামিলিতে দেখা যায় এরকম একটা কমপ্লিকেশন, তো সেটা নিয়ে আমরা পরের দিনকে আরো ইলাবোরেটলি জানবো। ওকে, তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। হ্যাভ আ গুড ডে। বাই।